বাংলাদেশে যে রিপ্রেজেন্টেটিভ সিস্টেম অফ গভর্নমেন্ট সেটার মধ্যে আপনি একদিনের জন্য 2 দিনের জন্য আসলে যারা নির্বাচিত হয় নাই তাদের হাতে আপনি ক্ষমতাটা কিভাবে দিবেন? মানে এটা তো দেয়ার তো উপায় নাই আসলে, এটা তো সংবিধান কভার করে না। যে কয়জন এমিকাস কিউরি সেখানে ছিলেন, যে কয়জন এমিকাস কিউরি ছিলেন তাদেরকে সবাইকে কিন্তু বিচারপতি হক জিজ্ঞেস করেছেন যে আপনারা কি মনে করেন এটা আমাদের সংবিধানের সঙ্গে যায়? তারা কিন্তু বলেছেন যে এটা যায় না। আপনি এটা কি বললেন? আমি তো এই রায় ভালো মতো পড়েছি। যতজন এমিকাস কিউরিস আছেন তারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার দরকার, তারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার দরকার, কিন্তু সংবিধানের সঙ্গে যায় না। প্রশ্নটা হচ্ছে সংবিধানের সঙ্গে যায় না। খালেদ এত প্লেইনলি বলেন সংবিধানের সাথে যায় না। আমি আপনাকে একটু ব্যাখ্যা করে বলি। দেখেন আপনিও তো খুব ভালো ল বুঝেন। সংবিধানের মূল কথাটা কি? জনগণের সম্মতি। আর্টিকেল 7 দেখেন, জনগণের সম্মতি। যেই সরকার ব্যবস্থার পক্ষে আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি আন্দোলন করেছে এবং যেটা বিএনপি মেনে নিয়েছে, এই 4টা দলের সম্মিলিত ইচ্ছায় যে সরকার গঠিত, যেই সরকার 4টা টার্মে ছিল, সেই সরকার আপনার কিভাবে জনসম্মতি ভিন্ন হইতে পারে? জনগণের সম্মতি এবং জনগণের সামাজিক চুক্তির ফসল ছিল তত্ত্বাবধায়ক সরকার, এবং এটা কোনোভাবেই এটা করার অগ্রাহ্য করার কোনো স্কোপ নাই। এটা 4টা টার্ম ঠিকই ছিল। আপনি যখন তারা দেখলো লাস্ট টার্মে যখন বিএনপি পলিউট করার চেষ্টা করেছে, এই জন্য হয়তো আওয়ামী লীগ ভয় পেয়েছে বা হোয়াট এভার কারণে, নর্মাল সিচুয়েশনে যদি বিএনপি পলিউট করার সিস্টেম না করতো, আওয়ামী লীগ কি আপনার 2001 সনে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার চেষ্টা করেছে বা সুপ্রিম কোর্টের মাধ্যমে তো বাতিল করতে পারতো? চেষ্টা তো করে নাই। কাজে জনসম্মতি যদি বলেন, আজকে আপনাকে বলি, আপনি কি মনে করেন আপনি আপনার প্রোগ্রামে, আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনার প্রোগ্রামে আপনি প্রশ্ন দেন তো তত্ত্বাবধায়ক সরকার কি আপনি পক্ষে কি পক্ষে না, আপনি দেখেন তো কত পার্সেন্ট বলে। তো আপনার সংবিধানের মূল কথা তো হচ্ছে জনসম্মতি। আপনি জনসম্মতি থাকলে সবই সম্ভব। আপনি বলেন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব জি চিফ জাস্টিস থাকা বলেন না, কোশ্চেনটা হচ্ছে বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে এপিলেট ডিভিশনের কাছে কোশ্চেনটা ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কারণ এটা তো মূল সিনেমা হলের মামলা, অনেক পুরনো কথা, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আমাদের সংবিধান বলে যে আমাদের সংবিধানে মাধ্যমে নেতৃত্ব দিবে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, যারা জনাব তাজুল ইসলামের মতো এমপি হয়ে আসছেন, মন্ত্রী আসছেন, তারা নেতৃত্ব দিবেন। যারা এই জনগণের রিপ্রেজেন্টেশন নাই যাদের, তারা আসলে কোনো একদিনের জন্য বাংলাদেশ পরিচালনা করতে পারে কিনা? আচ্ছা ফাইন, তাহলে আপনি দেখেন বাংলাদেশের প্রেসিডেন্ট কি জনগণ কর্তৃক ইলেক্টেড হন? বাংলাদেশের লোকজন পার্লামেন্ট, আমি বলি আপনাকে, বাংলাদেশের জনগণ পার্লামেন্টকে ভোট দেন, পার্লামেন্ট প্রেসিডেন্টকে ইলেক্ট করেন। তো বাংলাদেশের জনগণ পার্লামেন্টকে ভোট দিয়েছে, পার্লামেন্ট তত্ত্বাবধায়ক সরকার এস্টাবলিশ করেছে। এটাও তো ইনডিরেক্টলি ইলেক্টেড। তত্ত্বাবধায়ক সরকার তো পার্লামেন্টই পাস হয়েছে, রাজনৈতিক দলগুলোই তো করেছে, ঠিক না? আবার আপনি যদি বলেন একদিনও থাকতে পারেন, একদিনও থাকতে পারেন, বহু সিস্টেম আছে। আমাদের মন্ত্রিসভাতে যে টেকনোক্রেট মিনিস্টার আছে, ওনারা কি ইলেক্টেড? আমাদের এখানে যে উপদেষ্টারা আছে, যারা মন্ত্রী পরিষদের সভার মধ্যে বসেন, ওনারা কি ইলেক্টেড? আমার মূল কথা হচ্ছে, আমি সাংবিধানের এটা বুঝি, জনগণের সম্মতি হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণের সম্মতি ছিল দেখে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ চিফ জাস্টিস থাকা অবস্থায়, পৃথিবীর কোনো দেশে নদীর নাই, উনি একই সাথে চিফ জাস্টিস থাকা অবস্থায় কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হলেন, সেটাও তো অবৈধ। তো আপনি যদি স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশনে যান, তাহলে আমরা স্বাধীনতা যুদ্ধ যখন করেছিলাম, ওইটাও তো পাকিস্তানের সংবিধানে জনসম্মতি। যদি আমি শুধু একটা কথা বলি, জনসম্মতি যদি সাংবিধানিক বৈধতার উৎস হয়, তাহলে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার বৈধ। এবং এটাই আমাদের অ্যামিকাস কিউরে একটা ডিটারজেন্টের আপনার বিজ্ঞাপন আছে না, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে মন্দ কি? এখন আমার দেশের মানুষ আপনার বছরের পর বছর ভোটাধিকার পায় না। আমার ছাত্রদেরকে যখন আমি পড়াই কনস্টিটিউশনাল লতে, তারা খুব অবাক হয়ে যায়। সেগুলি ভিডিও করে আমি আমাদের সব মন্ত্রীকে দেখাতে পারতাম। তো আমার কাছে খুব খারাপ লাগে। আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফেরত পাক। আন্দোলন করে যদি সম্ভব না হয়, সরকারের যদি গুড সেন্স প্রিভেইল না করে, তাহলে বিদেশি চাপ থেকে হোক, সমস্যা নাই। আমার দেশের মানুষ ভোটাধিকার ফেরত পাক। কে ক্ষমতা আসবে এটা আমার দেখার বিষয় না। ভোটার পাবে না, আপনি নির্বাচন নামে একটা প্রহসন হবে, তো এটা তো একসেপ্টেবল না। এটা বিশ্বাস করেন। আমি একটু বলি আপনাকে, একটা মিনিট টাইম নেন আপনাকে। এখন আপনি বলতে পারেন যে আমেরিকা কি আমার এখানে গণতন্ত্র এগুলি প্রতিষ্ঠার জন্য খুবই ভালো একটা উদ্দেশ্য নিয়ে করছে কিনা আমি এটা জানি না। আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্রকে বিপর্যস্ত করেছে, নির্বাচন প্রক্রিয়াকে বিপর্যস্ত করেছে, নির্বাচিত সরকারকে উৎখাতে ভূমিকা রেখেছে। যেমন মিশরের উদাহরণ দেখেন, আপনি আফগানিস্তানের উদাহরণ দেখেন। কাজে আমেরিকার উদ্দেশ্য কি, হিডেন উদ্দেশ্য কি, সেটা নিয়ে অনেক প্রশ্ন আমরা তুলতে পারি। যে আমেরিকা হয়তো এই অঞ্চলে চায়নার সাথে যে প্রতিযোগিতা, চায়না রাশিয়া ইউক্রেন ওয়ার, রাশিয়ার সাথে চীনের সম্পর্ক, এখানে সে একটা খুব স্ট্রং একটা ট্রাস্টেড পার্টনার চাচ্ছে, যেটা এখন এটা তো প্রকাশিত না। প্রকাশিত হচ্ছে তারা সুষ্ঠু অবাধ নির্বাচন দেখতে চায়। তো সেটাতে তাজুল ভাই তো কারেক্টলি বলেছে। এটা বললে আপনি তাকে অ্যাকিউজ করবেন কিভাবে? আরেকটা ব্যাপার হচ্ছে কি, এটা তো ট্রাম্পের সরকার না। আপনি যদি বাইডেন গভর্নমেন্টের যে ইয়েগুলো আছে, পলিসিগুলো আছেন, ওরা কিন্তু বলে তারা গুড ইলেকশন, হিউম্যান রাইটস, গণতন্ত্র, এসব প্রসঙ্গে তাদের আগ্রহ আছে। হ্যাঁ বলেন। না প্রফেসর আসিফ নজরুল, আমরা এটি যে মানে আপনি যে এটিকে স্বাগত জানাচ্ছেন
মার্কিন যুক্তরাষ্ট্র এই পর্যন্ত কোনো একটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এরকম উদাহরণ কি দেখা যাবে? আর বাংলাদেশে কিরকম ভাবে জনগণ ভোট দিয়েছে কি দেয় নাই এবং কে আসলে নির্বাচনে বাধা দিচ্ছে সেইটা বিচার করার মতো কোনো মানে জুডিশিয়াল ক্ষমতা কি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে? ওরা তো আপনার কাছ থেকেই জানতে চাইবে। আমেরিকা তো এখানে ন্যায় বিচার করতে আসে না, সে জুডিশিয়াল একটা এন্টিটিও না, সে তার দেশের ভিসা পলিসি ভিসা দিবে না। আপনি জানেন না আমেরিকাতে। আর আপনি যেটা বলেন যে এটা আপনার কিভাবে ওরা ইভ্যালুয়েট করবে, দেখেন এখন আমরা তো সবাই জানি কিভাবে ইভ্যালুয়েট করবে। আপনি সাবজেক্টিভ কন্ডিশনে দেখেন। দাদুল ভাই আপনারও নিশ্চয়ই মনে আছে যখন একটা ডিবেট উঠেছিল যে আপনার KM হাসানের অধীনে ইলেকশনে আওয়ামী লীগ যাবে নাকি, তখন বারবার বলা হয়েছে KM হাসান সাহেব 30 বছর আগে বিএনপি করতো। KM হাসান সাহেব 30 বছর আগে বিএনপি করতো দেখে উনি একজন চিফ জাস্টিস সাহেব অত্যন্ত সৎভাবে দায়িত্ব পালন করেছেন। উনি 30 বছর আগে বিএনপি করতো দেখে, বিএনপির একটা সাধারণ সম্পাদক ছিল, আন্তর্জাতিক বিষয় সম্পাদক। এই জন্য আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত কোনো দল তার আন্ডারে ইলেকশন করবে না। প্রচন্ড আন্দোলন করা হলো, রাস্তাঘাট বন্ধ করে, আপনার মনে আছে নিশ্চয়ই। তাহলে যিনি আওয়ামী লীগের দণ্ডমুণ্ডের কর্তা, যিনি এত বছর যাবত আওয়ামী লীগে আছেন এবং এত বছর যাবত আপনি যদি সময় নাই আপনাকে বলতে পারতাম, এত বছর যাবত প্রকাশ্যে প্রশাসন পুলিশকে দলীয়করণ করেছেন তারপর শেখ হাসিনা সরকার, তারা ক্ষমতায় এসে যেই অনাচার শুরু করে, যেই দুর্নীতি শুরু করে, যে দুঃশাসন শুরু করে, মানুষ অতিষ্ঠ হয়ে যায়। অতিষ্ঠ হয়ে তারপর যে দল ক্ষমতায় ছিল না তাকে ক্ষমতায় বসায়, এটাই তো স্বাভাবিক। এখন আপনি অত্যাচার করার পরও 5 বছর পর সেই দল ইলেক্টেড হবে, এই পরিস্থিতি তো বাংলাদেশে নাই। কারণ এই দুটা দলের জনসমর্থন প্রায় কাছাকাছি। আমরা সবাই বলি মোর অর লেস 1/3 করে তাদের সমর্থক আছে। না, কিন্তু প্রফেসর নজরুল, আমি শুধু ন্যায়ের পক্ষে এই জায়গাটা থেকে বলতে চাইছিলাম যে বিচারপতি লতিফুর রহমানের একটি উদাহরণ দিয়েছেন জনাব তাজুল ইসলাম, যে তিনি এসেই বদলি করলেন সচিবদের, আসলে বদলি করে যাদেরকে বসালেন যারা হচ্ছেন প্রশাসনে এন্টি আওয়ামী লীগের হিসাবে খ্যাত। তো সেটি কি আসলে একটি লেভেল প্লেইং ফিল্ড করলো কিনা? আচ্ছা, আমি এটা একটু কারেক্ট করি। আমি যতদূর জানি লতিফুর রহমান কিন্তু আওয়ামী লীগের খুব প্রিয় চিফ জাস্টিস ছিলেন, কয়েকজনকে ডিঙিয়ে ওনাকে চিফ জাস্টিস বানানো হয়েছিল। এখন আপনি যেই সরকারের আমলে আপনি নিজে প্রশাসনে ছিলেন, এখন ধরেন 15 বছর যাবত আওয়ামী লীগ সরকার আমলে যেই কর্মকর্তাকে অন্যদেরকে ডিঙিয়ে প্রমোশন দেওয়া হয়েছে, ভালো ভালো জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে, স্বাভাবিক তো। আপনি যদি এখন কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হন, আপনি যদি দেখেন যে এই পুলিশ কর্মকর্তা বা এই প্রশাসনিক কর্মকর্তা তিনি জুনিয়রদেরকে ডিঙিয়ে বারবার প্রমোশন পান, বা এই কর্মকর্তাকে বারবার এক্সটেনশন দেওয়া হয়, বারবার ভালো ভালো পোস্টিং দেওয়া হয়, আপনি প্রথম কি করবেন খালেদ? আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন। আপনি ভাববেন যে এই সরকারের আমলে এত সুবিধা পেয়েছে, সে অবশ্যই সরকারের লোক। আপনি প্রথম তাকে সরাবেন। সরানোর পর আপনি কাকে আনবেন? যাকে সরকার এই ধরনের পদ দেয় নাই তাকে আনবেন। এখন তাজুল ভাই বলল যে লতিফুর রহমান সাহেব এরকম কর্মকর্তাদের এনেছে যারা সরকারকে পছন্দ করে না। সরকারকে পছন্দ করে না এটা কি ওই কর্মকর্তারা বলেছিলেন? এটা হতে পারে যে যারা আওয়ামী লীগ আমলে, তখনকার আওয়ামী লীগ আমলে খুব ভালো পোস্টিং পায় নাই, অন্যায় পদোন্নতি পায় নাই, তাদেরকে উনি এনেছিলেন। তো অন্যায় পদোন্নতি পাওয়া একটা লোক আর অন্যায় পদোন্নতি না পাওয়া একটা লোক, আপনি কাকে নেবেন? আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনি দেখেন, আপনি খুব কারেক্টলি একটা কথা বলেছেন। আমি আপনাকে একটা জিনিস সাবস্ক্রাইব করি, তাজুল ভাই আপনার মনে আছে কেন জানি না, আপনি যেগুলো বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের কিছু ফ্লজ আছে, অবশ্যই আছে, সব সিস্টেমই ফ্লজ থাকে। এত কিছুর পর সংবিধান সংশোধন কমিটি, আওয়ামী লীগের কমিটি, 104 জন মানুষের সাথে তারা আলাপ করেছিল, বিভিন্ন দল গিয়েছিল সেখানে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন তখন, উনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলে আসছেন। তত্ত্বাবধায়ক সরকার ওনারা কারেকশন করতে বলেছেন। অফকোর্স এটা কারেকশন করার প্রয়োজন ছিল, বিকজ আওয়ামী লীগ বিএনপি এটাকে পলিউট করে নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল, এটা সত্যি। কাজে এটা কারেক্ট করার অনেক স্কোপ ছিল। ইয়াজউদ্দিন সরকার যে কাজটা করেছিলেন এটা তত্ত্বাবধায়ক সরকারের ফাউন্ডেশনের মুখে একটা চপেটা খাচ্ছিল। অবশ্যই এটা কারেকশন করা দরকার ছিল, মডিফাই করা দরকার ছিল, কিন্তু ওনারা এটা বাদ দিয়েছেন জাস্টিস খায়রুল হকের একটা রায়কে, বিতর্কিত রায়কে অত্যন্ত বিতর্কিতভাবে ব্যাখ্যা করে। এবং আমি খালেদ, আপনি ল পড়েছেন, তাজুল ভাই অনেক বছর পলিটিক্স করেন, আমি আপনাকে বলে রাখি, আমি ততদিন বাঁচবো কিনা জানি না, আপনি ততদিন বাঁচবেন কিনা জানি না, অবশ্যই বাংলাদেশের আদালতে 15তম সংশোধনী অবৈধ বলে ঘোষিত হবে, অবশ্যই হবে, আপনাকে বলে রাখলাম। আমি অনেক যুক্তি আপনাকে দেখাতে পারি। আমি শুধু এই ব্যাপারটা বলতে চাই যে আপনি বিচারপতি ABM খায়রুল হককে জানেন, আমি সেইটার মধ্যে ছিলাম, যদিও আমি আইন পড়ি না, আমি সাংবাদিকতা পড়েছি, কিন্তু জি না, আমি একটু কথাটা বলি একটু। এটা হয়েছে কি, ধরেন মানুষ কিন্তু তাজুল ভাই খুব কষ্টে আছে, খুব কষ্টে আছে। আপনাকে একটা সত্যি ঘটনা বলি, ভাই আমি একটু বলি আপনাকে, প্লিজ আপনি একটু শোনেন, জাস্ট 5টা মিনিট শোনেন। আমাদের এখানে ধরেন আমার যে কলিগ আছে একটা বেসরকারি ইউনিভার্সিটিতে, সকালবেলা দেখি চোখ লাল লাল ঢুলতেছে। আমি বললাম তোমার কি শরীর খারাপ নাকি?
যেটা আমাদের সবচেয়ে কষ্ট লাগে সেটা হচ্ছে আমাদের এখানে এই জনগণের যে দুর্ভোগ হচ্ছে, আমাদের যে নাভিশ্বাস উঠছে, এটার পিছনে অনেকাংশে দায়ী সরকারের অব্যবস্থাপনা এবং দুর্নীতি। আপনি একটু ধৈর্য ধরে শুনেন কেন বলতেছি। যেমন ধরেন আপনি স্পট মার্কেট, আপনি বিজনেসম্যান, আপনি জানেন যে স্পট মার্কেটে দুর্নীতি করা সম্ভব, লং টার্ম এগ্রিমেন্টে দুর্নীতি করা সম্ভব না। যে জন্য অনেকে মনে করে আমরা কেন স্পট মার্কেটে এত বেশি রিলাই করেছি, যেখানে 16 কোটি লোকের দেশ। সেকেন্ড কথা দেখেন, আমি একটা একটা করে আপনাকে যা যা মনে পড়ছে দেখাই। দেখেন আমরা সবাই জানি ব্যাংক লুটপাট করে ফেলতেছে কিছু কিছু লোকজন, আপনিও জানেন খুব ভালো করে ব্যাংক লোপাট করা হয়ে গেছে, কিছু কিছু ব্যাংক বসে গেছে। এবং এইরকম একটা সময়ে যখন সরকার ব্যাংকের পরিচালক একটা পরিবার থেকে 2 জনের জায়গায় 4 জন করে ফেলেছে, 6 বছরের জায়গায় 9 জন করে ফেলেছে, এই জিনিসটাকে ফেসিলিটেট করা হয়েছে। আমি বলতে চাচ্ছি কি সরকারের সমস্ত নীতি এবং পলিসির মধ্যে রয়েছে কি দুর্নীতি বান্ধব একটা অর্থনীতি গড়ে তোলা, লুটপাট বান্ধব একটা অর্থনীতি গড়ে তোলা। সামিট গ্রুপ বিলিয়ন ডলার বিদেশে নিয়ে গেছে। বাংলাদেশে যখন এরকম অবস্থা, তখন পৃথিবীতে সবচেয়ে বড়লোক হওয়ার রেট দেশগুলোতে আছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। একদিকে আপনার আমার আয় বৈষম্য বাড়ছে, একদিকে আপনার অধিক সংখ্যক লোক দরিদ্র হচ্ছে, আর এদিকে সবচেয়ে বেশি বড়লোক বাড়ছে বাংলাদেশে। এগুলি মানুষের সহ্য হয় না। এবং সরকারের ঘনিষ্ঠ লোকজনের যেই পরিমাণ টাকা হয়েছে, আমরা যখন দেখি একটা ফরিদপুরে যে মোশাররফ সাহেব প্রধানমন্ত্রী আত্মীয় ছিলেন, যে উনার ক্যাডার যারা আছে ওই স্থানীয় পর্যায়ে ক্যাডারের কাছে নাকি 100 কোটি টাকা, 1000 কোটি টাকা আছে, তখন মানুষের মনে হয় যে আমরা এত কষ্ট করছি, আয় বৈষম্য বাড়ছে, দরিদ্র থেকে আরো দরিদ্র হচ্ছে, বিদ্যুৎ পাচ্ছি না, খাবার কিনতে পাচ্ছি না, আর কিছু লোকের হাতে বিলিয়ন টাকা হচ্ছে। আপনি আমাকে বলেন সামিট গ্রুপের লোক আজিজ খান কিভাবে সিঙ্গাপুরের সবচেয়ে বড় লোকের একজন হয়? দেশে মানুষ এত গরিব হচ্ছে, ওনারা এত বড় লোক কিভাবে? ওনাদের হাতে কি ম্যাজিক আছে? না কিন্তু জাদু আছে? প্রফেসর আসিফ নজরুল, আপনি দেশের মানুষ গরিব হচ্ছে, এটা খুব একটু জেনারেলাইজড কমেন্ট হচ্ছে কিনা সেটি আমি একটু ভেবে দেখতে পাবো। বাংলাদেশের মানুষের লাইফস্টাইল সবই বেড়েছে, এবং ইউক্রেন যুদ্ধের পরে আমাকে একটু বলতে দেন। জি বলেন। আমাকে একটু বলতে দেন। আমি যত আন্তর্জাতিক স্টাডি পড়েছি সেখানে বলেছে বাংলাদেশে দরিদ্র, অতি দরিদ্র লোকের হার বেড়েছে। আমি আপনাকে গত 5 বছর তুলনায় বলছি, গত 2-3 বছরে বেড়েছে, অতি দরিদ্র লোকের হার বেড়েছে। আমাদের এখানে বৈষম্য বেড়েছে, এটা আমার মুখের কথা না। প্রফেসর আসিফ নজরুল, আপনি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে বিভিন্ন সময় কাজ করেছেন, আপনি এই স্ট্যাটিস্টিক্যাল জার্গনগুলি জানেন যে ডলারের দাম উঠা বাড়ার সাথে আপনি যদি বাংলাদেশের মানুষের আজকে যার 150 টাকা রোজগার, তার যদি ডলারের দামের কারণে সেটি যদি $1.5 হয়ে যায়, $3 হয়ে যায়, সেটি কিন্তু আসলে অতি দরিদ্রের জায়গায় সে ঢুকে যাবে। মানে সেটি দিয়ে, মানে একটি সংখ্যা দিয়ে, স্ট্যাটিস্টিক্স দিয়ে এটি আসলে ঠিক বোঝা যাবে কিনা? আপনি কি এটি অস্বীকার করতে পারবেন গত 15, 20, 25 বছরে বাংলাদেশের আসলে মানুষের জীবনযাত্রার মান অনেক ভালো হয়েছে বা বেড়েছে? অবশ্যই। আমি আপনাকে বলি, গত 15-20 বছরে বলছেন কেন? আমি তো মনে করি যে হোসেন মোহাম্মদ এরশাদ যখন আসছে 1982 সন থেকে, আপনি শুধু 15 বছর বলেন কেন? আপনি ওই সময় থেকে দেখেন আস্তে আস্তে বেড়েছে। কন্ট্রোল তার হাতে। 15 বছর কি বাংলাদেশে কোনো সরকার ক্ষমতায় ছিল? এবং এখানে আপনি যে স্থানীয় পর্যায়ে মানুষকে নীতি সহায়তা প্রদানের ক্ষেত্রে অবশ্যই সরকারের ভূমিকা ছিল। আপনি যদি স্টেডিলি দেখেন, এরশাদ সময়ের আমল থেকে, জিয়া সরকারের আমল থেকে তো আস্তে আস্তে উন্নতি শুরু হয়েছে। উন্নতি কখন হয় নাই? এখন 15 বছরে অনেক বেশি উন্নতি দেখানো সম্ভব। কিন্তু আমার কথা হচ্ছে কি, এই উন্নতিটা কিছু লোকের ক্ষেত্রে অনেক বেশি হয়েছে, আর ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে খুব কম হয়েছে। বৈষম্যটা অনেক বেশি, এবং এই জিনিসগুলো মানুষকে কষ্ট দেয়। এবং এর সাথে সাথে যখন এই সমস্ত হোমবিতমি আমরা দেখি, আপনি ঢাকা শহরে আসেন না, বড় বড় গাড়ি কিরকম বেড়েছে দেখেন। আমরা যখন দেখি বিভিন্ন পর্যায়ে মানুষের এই সময় উৎকট বিলাসিতা, আমরা যখন দেখি সিঙ্গাপুরে বড়লোক হয়ে যায় বাংলাদেশের মানুষ, আমরা যখন দেখি যে বাংলাদেশে সবচেয়ে বেশি বড়লোকের সংখ্যা বাড়ছে, তখন এগুলি সহ্য হয় না। মনে হয় হ্যাঁ আপনাদের অনেক সাফল্য আছে। আমি একটা কথা বলে শেষ করি, আপনাদের সাফল্য আছে, এই সাফল্যের সিংহভাগ ভোগ করছে আপনাদের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। আর